সো দ্য গুড নিউজ ফর ইউ ইজ আইএলস রাইটিং এর যে টপিকস গুলোর উপরে কোয়েশ্চেন হয়, আপনি যদি বলেন যে আমি কিছু পারি না, দেন ইউ আর অ্যাকচুয়ালি লাইং। ইউ ডু, বাট ইউ থিঙ্ক ইউ ডোন্ট। দেখেন কিছু আপনাদেরকে ডেমো এক্সাম্পল দেখে জু নিয়ে। একটা চিড়িয়াখানা, প্রোজ অ্যান্ড কনস, পজিটিভ সাইডস, নেগেটিভ সাইডস। হাউ টু সেভ এন্ডেঞ্জার্ড অ্যানিমালস, বিলুপ্তপ্রায় প্রাণীদেরকে বাঁচানো সম্ভব বা সংরক্ষণ করা সম্ভব। বেনিফিটস অফ সিটি জু, শহরের চিড়িয়াখানা প্লাস সাফারি পার্কস। কোনটার বেনিফিটস বেশি, কোনটার বেনিফিটস কম? সবাই কিন্তু জানি, সবাই লাইফে জুতে গেছি, সবাই বিলুপ্তপ্রায় প্রাণী নিয়ে একটু হলেও বুঝি। ঠিক আছে, একটা পাখি বিলুপ্ত হয়ে গেলে কিরকম হয়, সোসাইটির জন্য, কালচারের জন্য, আর্থের ইকোলজির জন্য টুকটাক হলেও জানি। এত সাইন্টিফিক ডিটেলস তো আর লাগতেছে না। ফিউচার অফ ওয়ার্ক, সবাই কিন্তু আমরা চাকরি করি বা না করি, উই নো হাউ আ জব ইজ। আমাদের ফ্যামিলির কেউ না কেউ চাকরি করে, ঠিক আছে, বা আমরা ইমাজিন করি যে আমরা একটা চাকরি করব। সো এটার ফিউচার অফ ওয়ার্ক, ভবিষ্যতে যে চাকরির যে একটা সিচুয়েশন হবে, এটা কি প্রমিসিং নাকি না? বাসা থেকে কাজ করার প্রোজ এন্ড কনস। রিমোট ওয়ার্কিং, দূর থেকে কাজ করা, এটা কি যেরকম শোনায় ভালো, ওরকম কি আসলে কার্যকরী? এরকম এগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করি, কথা বলি, রাইট? সো দিস ইজ লাইক, দিজ আর কমন টপিকস। পাবলিক ট্রান্সপোর্টের সমস্যাগুলা, বড় বড় শহরের ট্রাফিক ইস্যু, ট্রান্সপোর্টের নতুন যে ধরনগুলো আসতেছে, এটার সেফটি, রাইট? উই টক অ্যাবাউট দেম আ লট। ওপিনিয়ন টাইপের কোয়েশ্চেন থাকে ডিসকার্সিভ এসেতে, তুমি কি এগ্রি করো? আচ্ছা, আমি কিন্তু এটা ওপিনিয়ন এসে বলতেছি না। দেয়ার আর নো ওপিনিয়ন এসেস, দেয়ার আর নো আর্গুমেন্টেটিভ এসেস, এগুলো মানুষের বানানো। কোয়েশ্চেন গুলো আপনার কাছে কি চায়? আপনাকে বলতে পারে তুমি কি এগ্রি করো, তুমি কতটুকু এগ্রি করো, তোমার ওপিনিয়ন কি, তুমি কি চিন্তা করো, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু দেয়। এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ওরা আপনার কাছ থেকে কি চাচ্ছে। ওপিনিয়ন চাচ্ছে, মানে আপনি আপনার মতামত দিবেন। আপনি কি এগ্রি করেন, একমত নাকি ভিন্ন মত, সেটা চাচ্ছে। আপনি কি চিন্তা করেন এটা নিয়ে, সেটা চাচ্ছে। সো এগুলো টাইপের কোয়েশ্চেন কিন্তু ওপিনিয়ন চেতে পারে, অ্যাডভান্টেজ জানতে পারে। আপনার কাছে জিজ্ঞেস করতে পারে যে এই জিনিসটা করার অ্যাডভান্টেজ কি, এটা জিনিসটা করার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি। এটা যদি আপনি না করতে পারেন, যে আপনাকে কোয়েশ্চেনে কি বেনিফিট চাইছে নাকি ড্রব্যাক, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাকি আপনার ওপিনিয়ন, রাইট? তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার অ্যান্সারটা পুরোপুরি একটা মিস্টেক হবে। ইট উইল বি আ মিস্টেক। প্রবলেম সলিউশনে বলতে পারে যে এটার প্রবলেম কি, এটা সলিউশন কি। সো এই জিনিসগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। ডাবল কোয়েশ্চেন, ডিসকাস বোথ ভিউজ, এগুলো সব আপনি জানেন। বাট আমি কেন দেখাচ্ছি, এটা বোঝানোর জন্য যে মাঝে মধ্যে আমরা কোয়েশ্চেন পেপারে, এক্সাম হলে এত প্যানিকড থাকি, এত ভোকাবুলারি পারি নাকি আমার রাইটিং ক্রিয়েটিভ, নাকি আমি 250 ওয়ার্ড লিখতে পারতেছি, আমরা না কোয়েশ্চেনে কি বলতেছে, এই যে টাস্কের যে রেসপন্স, এই টাস্কের রেসপন্স আমি আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি যে আইএলটিএস এর মার্কিংটা কিভাবে হয়েছে। আপনার যদি রেসপন্সই ঠিক না হয়, আপনাকে যেটা করতে বলছে ওটা রেসপন্স যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার 25% মার্ক গন। 9 এর মধ্যে রাইটিং টাস্ক 2 এর যে 9, বা যেটা 40 মার্কস মধ্যে 26.6, তার 25% মার্ক গন। 26-এর 6.5 চলে গেলে থাকে তো 19.5, 19.5 তো 19.5 পাবেন না। দ্যাটস ভেরি হার্ড। সো ইউ গেট 6.5, ওখানে 6.5 হয়ে যায় আপনার স্কোর। তো এই জন্য বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনে কি বলতেছে, এটা ডিসঅ্যাডভান্টেজ কি, বা এটা নিয়ে কি করা যায়। তো আপনাকে কোয়েশ্চেনটা পড়তে হবে। আমি প্ল্যানিং একটু পরে যখন একটা এসের প্ল্যানিং দেখাবো আপনাদেরকে, করে স্ক্রিনে দেখাচ্ছি, তখন আপনারা বুঝবেন যে কেন এগুলো ইম্পর্টেন্ট। তো একটা ক্রিটিক্যাল টিপ হচ্ছে যে এই যে মানুষ বলে টেমপ্লেট, এটাই আমি এখন দেখাবো পরের স্লাইডে। কোনো টেমপ্লেট বলতে কিছু নাই। এটা আমি বলতেছি না, আমি আবারও বলতেছি, এগুলো আমি কোনো গুরু না, কোনো ওপিনিয়ন হেডার না এই আইএলটিএস এক্সামে। এটা হচ্ছে আইএলটিএস এর অফিসিয়ালদের কথা, ব্রিটিশ কাউন্সিলের কথা, আইএলটিএস এর এক্সামিনিং বডির কথা, যে কোনো টেমপ্লেট ফলো করবা না। যে এই লাইনটা দিয়ে শুরু করব, সেকেন্ড প্যারায় এই কাজটা করব, থার্ড প্যারায় স্টার্ট করব। সো এই টাইপের কনফিউশন, এরকম বাজে কোনো বই বা ভিডিও যদি আপনাকে বলে এই টেমপ্লেটটা ফলো করতে, ডোন্ট ফলো এনি টেমপ্লেট। It is going to just kick you behind. So don't put yourself behind. Don't do that. কোনো টেমপ্লেট বলতে কিছু নাই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, ওপিনিয়ন আছে, দিস আর রং। সি আইএলটিএস এর অফিসিয়াল কি বলে, টেস্ট টেকার শুড নোট দ্যাট দে উইল বি পেনালাইজড ফর ইররেলেভেন্স ইফ দ্য রেসপন্স ইজ অফ টপিক। আপনি যদি টেমপ্লেট ফলো করে কোনো একটা সেন্টেন্স লেখেন, দেখতে সুন্দর একটা সেন্টেন্স, কোথাও লেখে অ্যাপ্রিসিয়েশন পাইছিলেন, যদি লেখেন যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে যেহেতু, সো এই এসেতে আমি লিখি যে পিপল উইল হ্যাভ ডিফারেন্ট ভিউ পয়েন্টস বাট আই হ্যাভ মাইন্ড। এরকম টাইপের একটা সেন্টেন্স যদি আপনি মনে করেন যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, ওপিনিয়ন এসেতে দেওয়া যায়, লিখে ফেলেন, ইউ উইল বি নেগেটিভলি মার্ক। বিকজ আইএলটিএস এক্সামিনাররা একটা খাতা চেক করে না, বছরের পর বছর হাজার হাজার খাতা চেক করছে। সো আপনি যদি মনে করেন আপনি আপনার 10টা এসে লেখার পরে ওই টেমপ্লেটটা আবার ফলো করবেন, দ্যাট হ্যাজ কাম টু দেয়ার হ্যান্ডস, তারা কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না আপনাকে মার্কস কাটবে। সো ডোন্ট ডু দ্যাট।
একজন লিখেছেন আমি খুব কনফিউশন। এখানে ছোট ভুল ধরি, বিকজ আমরা এখানে সরাসরি আমি নিজেই বলছি, আপনারা আমার ভুল ধরে দিবেন কমেন্ট সেকশন, আমি বাংলায় কোনো ভুল ওয়ার্ড বললে বা ইংলিশে যদি বলি, ছোট মিস্টেক বলি, যদিও এটা বাংলা এন্ড ইংলিশ মিক্সড। বাট কেউ যদি বলতে চায় যে আমি একটা ব্যাপারে কনফিউজড, তাহলে সেটা কি হবে ভাইয়া? আমি খুব কনফিউজড। আমি কিন্তু একটা পার্সন ক্যানট বি খুব কনফিউশন। কেন? কারণ কনফিউশনটা কিন্তু একটা নাউন, কনফিউজড কিন্তু একটা ভার্ব। সো একটা মানুষ কি, আমি কনফিউজড, একটা ভার্ব, সো ভার্ব শুড বি কনফিউজড, রাইট? যাকে মানে যার মিস্টেকটা আমি ধরিয়ে দিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি দেখিও না আপনার নাম, ডোন্ট ওয়ারি। যেটাই হোক, আমি একটা মিস্টেক বললাম। এরকম টাইপের কমন মিস্টেক কিন্তু আমাদের রিয়েল লাইফের মধ্যে করি দেখে কিন্তু এক্সাম হলে ছোট করে সিলি মিস্টেক করে ফেলি। So, এরকম টাইপের মিস্টেক থেকে বের হয়ে আসার জন্য গ্রামারটা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলছিলাম, ইংলিশের ফাউন্ডেশন কোর্সে আমার ভোকাবুলারি, গ্রামার, পাংচুয়েশন, অর্গানাইজ ক্রিয়েটিভ রাইটিং এন্ড স্পিকিং এর উপরে ক্লাস ফাইলস আছে। সো আপনারা ক্লাসগুলো না করলেও যদি ক্লাস ফাইলস থেকে হেল্প পান, প্লিজ ডু লেট আস নো ইন দ্য মেসেঞ্জার। Our representative or moderator will provide you those files, অথবা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কানেক্টেড হয়ে যান। This will help you to understand যে গ্রামারের কি কি মিস্টেকের কারণে এরকম মিস্টেক হয়। আর গ্রামার কিন্তু 25%, রাইটিং এন্ড স্পিকিং এ দুটাতেই, সো ডোন্ট মেক দ্যাট মিস্টেক। আচ্ছা, এখন আমার ফেভারিট পার্ট, যেখান থেকে আমার মনে হয় যে একটা মানুষের এসে 0.5 বেড়ে যায় বেঞ্চ করে, রাইট? দ্যাট ইজ আইডিয়া জেনারেশন এন্ড প্ল্যানিং। আমি আমাদের ওয়ার্কশপটা আজকে শেষই করব একটা লাইভ এক্সাম্পল দেখায়। যে এসেটা স্টার্টে কোয়েশ্চেনে দিছিলাম, এটাই কিন্তু আবার স্ক্রিনে দেখতে পারতেছেন। এই কোয়েশ্চেনটাকে আমি প্ল্যানিংটা কিভাবে করা যায় উইদিন 5 মিনিটস দেখিয়ে বোঝাবো যে আপনারাও আপনাদের প্রত্যেকটা রাইটিং টাস্ক টুর আগে ওই 5টা মিনিট এক্সাম শিটেই একটা পেজে খালি প্ল্যানিং করে পরে এটা কেটে দিবেন। ঠিক আছে? কেটে দিবেন। দ্যাটস হাউ টু ডু ইট। আচ্ছা, স্কোরিং এর ব্যাপারটা খুবই এমন একটা জিনিস যে আইএলটিএস 10টা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া কিন্তু 4টা, বাট আমি ভেঙে এটাকে 10টা যদি করি, ব্যাপারগুলো এরকম। আপনি অ্যান্সারটা কত ভালো করে দিয়েছেন, আপনি যে পয়েন্ট অফ ভিউটা বলছেন, পজিশনটা, যে আমি এইটা বিলিভ করি, ঠিক আছে, যে না অনলাইন এডুকেশন এফেক্টিভ না, এটাকে আপনি স্ট্রংলি বলতেছেন কিনা। যদি বলেন যে না বা হ্যাঁ, যেটাই বলেন, বা যদি দুইটাই সাইডে নেন, আপনি স্ট্রংলি বলতেছেন, ইনিয়ে মিনিয়ে অ্যান্সার দিতেছেন না, রাইট? আচ্ছা, ভাইয়া বলতেছে শুনতে পাচ্ছি না। সো ক্যান ইউ গাইজ হিয়ার মি? একজন বললেন যে ইয়েস, আই থিঙ্ক শোনা যাচ্ছে এখন। ইয়া, আমাকে, হ্যাঁ, ইয়া। হাউ ওয়েল ইউ ইন্টারনালি স্ট্রাকচার অ্যান্ড লিঙ্ক উইদিন ইউর প্যারাগ্রাফস, মানে আপনি যে এসের মধ্যে আপনাদের 4টা বা 5টা প্যারাগ্রাফ থাকবে, সেগুলো কতটুকু ইন্টারনালি স্ট্রাকচার। আচ্ছা, ইন্টারনালি স্ট্রাকচার টাফ কিছু মনে করার নাই, আমি একটু পরে দেখাচ্ছি এসেতেই। ইন্টারনাল স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে যে আপনার ফার্স্ট লাইনে আপনি আপনার হ্যাঁ হ্যাঁ লাইফটা অবশ্যই থাকবে গ্রুপে, ইউর নেট স্লো, ডোন্ট ওয়ারি, ডু ওয়াচ ইট। আপনি হচ্ছে যদি ফার্স্ট লাইনে আপনার রিজনটা বলেন, পরের লাইনে আপনি যদি তার উপরে একটা মানে আপনার টপিক বলার পরে রিজন দেওয়ার পরে যদি আপনি এক্সাম্পল দেন ফ্রম ইউর নলেজ অর এক্সপিরিয়েন্স, এন্ড একটু এক লাইন এলাবোরেট করেন, তাহলে কিন্তু আপনার ইন্টারনাল স্ট্রাকচার রাইট হয়ে গেল। সো স্ট্রাকচার পারলেই ব্যাং, your IELTS writing will get high mark. স্ট্রাকচার জানতে হবে, ঠিক আছে? স্ট্রাকচার, টেমপ্লেট না, কোনো টেমপ্লেট মুখস্থ করা যাবে না, কোনো লাইন মুখস্থ করা যাবে না। বুঝতে হবে যে আমি আমার কথাটা বলবো, দেন আমি আমার লজিকটা দিব, দেন আমি ওই লজিকের উপরে বেস করে একটা এক্সাম্পল দিব। এটা এক্সাম্পলটা এক্সপিরিয়েন্স থেকে হইতে পারে, নলেজ থেকেও হইতে পারে। বেস্ট হয় যদি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, দেন ওই এক্সপিরিয়েন্সটার উপরে আমার নলেজটা আমি শেয়ার করি। কিভাবে আমি বুঝাচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি একটু পরেই ব্যাপারটা বুঝাচ্ছি একটা ক্লাসিক এক্সাম্পল দিয়ে। আমরা রিয়েল লাইফে কিন্তু এভাবেই আর্গুমেন্ট করি, বা একটা বিষয় জানলে ওটা নিয়ে কারোর সাথে আলোচনা করি। দ্যাটস হাউ উই ডু। আচ্ছা, হাউ ওয়াইড রেঞ্জিং ইউর ভোকাবুলারি ইজ, মানে আপনার ভোকাবুলারি, আপনার যে শব্দের যে একটা ভান্ডার, এটা কতটুকু স্ট্রং, আপনি কতটুকু ওয়ার্ডস ইউজ করছেন, এটার উপর আপনাকে মার্ক করা হয়, রাইট? হাউ প্রিসাইজ ইউর ভোকাবুলারি ইজ, দ্যাটস ভোকাবুলারি অ্যাকুরেসি। সেটা হচ্ছে অনেকে আছে কঠিন কঠিন ওয়ার্ড শিখে, লাইক অনোমেটোপিয়া, প্যারাডক্সিক্যাল, তারপরে ইলাস্ট্রেটিভ। আমি অনেক বেসিক ওয়ার্ডস বলতেছি, কারণ আমি নিজেও খুব দাঁত ভাঙা ওয়ার্ড ইউজ করি না, বাট আমি অনেক ওয়ার্ডস ইউজ করি ইন মাই রাইটিং, ইন মাই স্পিকিং। আই কাম আপ উইথ ওয়ার্ডস যেগুলো মাল্টিফ্যাসেটেড। এই দেখেন, মাল্টিফ্যাসেটেড টাইপের ওয়ার্ডস, মানে বিভিন্ন জায়গায় ইউজ করা যায়, সাটল ওয়ার্ডস। এই ওয়ার্ডস গুলো ভোকাবুলারি ক্লাসও আমি ফাইলস গুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন, যে ওয়ার্ডস গুলো আমরা জানি, শুনছি, বাট কেন জানি আমরা লেখার সময় আমাদের মাথায় আসে না, বলার সময় আসে না। ওই ওয়ার্ডস গুলো আমি লিস্ট করছি ইন ভোকাবুলারি ক্লাস ফাইলস, ওগুলো আমি ক্লাসের মধ্যে আর কি প্রেজেন্ট করি। সো ওই ওয়ার্ডস গুলো আসলে যদি আপনি
প্র্যাকটিস করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, ডিসাইড প্র্যাকটিসিং ফর আইএলস। যদি ওই ওয়ার্ড গুলো ওই স্ট্রাকচারে, যে স্ট্রাকচারে আমি বানাই দিছি পড়তে বলি, প্র্যাকটিস করেন সাইড ওয়েজ আধা ঘন্টা করে ডেইলি, তাহলে দেখবেন 3 সপ্তাহ বা 1 মাস পরে যখন এক্সাম দিবেন ওই 200 ওয়ার্ড থেকে অ্যাটলিস্ট 50টা ওয়ার্ড মাথায় ঘোরাঘুরি করবে, লিখার মধ্যে আসবে। কারণ আপনি আপনার আইএলস এর প্র্যাকটিসের 1টা মাস ওই ওয়ার্ড গুলো চেষ্টা করছেন বারবার আনার। এই চেষ্টা থেকে ওয়ার্ড গুলো ভিতরে আসে, ইন্টারনালাইজ হয়। মুখস্থ করলে ওয়ার্ড হয় না, অ্যাপ্লাই করলে, প্র্যাকটিস করলে ওয়ার্ড থিতু হয়ে যায় ভিতরে। ছোটবেলা বলতো না যে গালি দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে ওর, তো এটা হয় কারণ আমি গালিটা দিছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ভোকাবুলারিটা প্রিসাইজ হওয়াটা জরুরি। কঠিন ওয়ার্ড ফেলে দিলাম, মনে করলাম যে ভোকাবুলারি রেঞ্জে আমি মার্কস পেয়ে যাবো। আপনার ভোকাবুলারি যদি অ্যাকুরেট না হয়, আপনি যেই জায়গায় প্যারাডক্স ইথিরিয়াল বসবে না, ওই জায়গায় যদি ইথিরিয়ালটা দেন, তাহলে কিন্তু আপনি পুরো একটা, যেটাকে বলে প্যারা খেয়ে যাবেন, একটা বাস খেয়ে যাবেন ওই জায়গায়। সো কঠিন ওয়ার্ড জাস্ট জানলেই হবে না, কোথায় ইউজ করা যায় এটারও বেসিক নলেজটা থাকতে হবে। হাউ ফ্লেক্সিবল ইউর গ্রামার ইজ। ফ্লেক্সিবল গ্রামার আবার কি জিনিস? যারা যারা আপনারা একটু হলেও ঘাটি গেছেন আইএলস রাইটিং নিয়ে, জানবেন যে আইএলস এ ওরা আপনার কাছ থেকে কমপ্লেক্স সেন্টেন্স বেশি করে চায়। আপনি যদি খালি সিম্পল সেন্টেন্স লেখেন যে আই ওয়েন্ট টু দ্যাট প্লেস, আফটার দ্যাট আই কেম ব্যাক হোম, অ্যাট হোম আই হ্যাড আ গুড স্লিপ, অনেকে আছে এরকম সিম্পল সেন্টেন্সেস লেখে যেখানে একটা আইডিয়া থাকে। সো কমপ্লেক্স সেন্টেন্স কি, ওটা আমি দেখবেন গ্রামার ক্লাসে, আইএলস ফাউন্ডেশনের গ্রামার ক্লাসে যদি ক্লাস ফাইলটা আপনি নিতে চান, যখন নিবেন আপনি দেখবেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের ডিফারেন্সটা কি। ওই ডিফারেন্সটা আপনি ক্লাসে যখন দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লেখার মধ্যে, কথার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে। না করলে আপনি গ্রামাটিক্যাল রেঞ্জে কম মার্কস পাবেন। আইএলস এর 12.5 মার্কস আপনার গ্রামারের, মানে ফুল 140 মার্কসের মধ্যে 26.66 যদি আপনার এসে হয়, তার কিন্তু 8 ভাগের 1 ভাগ গ্রামাটিক্যাল রেঞ্জের উপর। আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স বেশি ইউজ করেন, আপনি ওখানে ফুল মার্কস পাবেন। একটা বিশাল বড় একটা শর্টকাট মার্কস তোলার, এটা অনেকে জানেই না। এটা অ্যাপ্লাই করবেন, কমপ্লেক্স সেন্টেন্স কি যেদিন বুঝবেন, এরপর থেকে কমপ্লেক্স সেন্টেন্সই লিখবেন খালি এসেতে। ওটা হচ্ছে হাউ ফ্লেক্সিবল ইউর গ্রামার ইজ। আরেকটা হচ্ছে হাউ অ্যাকুরেট ইউর গ্রামার ইজ। আপনার গ্রামার কতটুকু অ্যাকুরেট। আমি একটু আগে একটা ভাইয়ার একটা ছোট মিস্টেক বলতেছিলাম যে উনি কনফিউজড লিখেছেন, কনফিউশন না লিখে কনফিউশন লিখেছেন, কনফিউজ না লিখে। এটাকে বলে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। আপনি যেখানে পার্টস অফ স্পিচ বসবে, দেখেন আমি মনে করি কি 5টা 6টা জিনিস গ্রামারের জানলেই আর গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে খুব প্যারা থাকে না। যে একটা মিস্টেক হইতেই পারে। একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আপনার ফাউন্ডেশন বেসিকটা ভালো হওয়া উচিত অন পার্টস অফ স্পিচ। একটা হচ্ছে টেন্স, আপনার টেন্স সম্পর্কে, টেন্সের রুলস এন্ড আইডিয়াস গুলো আপনার জানা উচিত। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোন সাবজেক্টের জন্য কোন ভার্ব বসবে এটা আপনার জানা খুবই জরুরি। আর একটা হচ্ছে ইউজ অফ প্রেপোজিশনস, ইন, অ্যাট, অন, ফর, টু, বাই, অফ। এই ওয়ার্ডস গুলো প্রেপোজিশন, এই প্রেপোজিশন গুলো আমরা খুব বাজেভাবে মিস্টেক করি, প্রচুর মিস্টেক। আইএলস এ একবার একটা সার্ভে হয়েছিল 2009-এ, যেটা বলা হয়েছিল সাউথ আমেরিকান যারা আইএলস দেয় তাদের নাকি 66% মানুষ ম্যাক্সিমাম মিস্টেক করে প্রেপোজিশনে। আইএলস material.com-এ গেলে দেখতে পারবেন জিনিসটা। সো হাউ আনবিলিভেবল। প্রেপোজিশন কিন্তু খুব ইজি। আপনি বেসিক আইএলস প্রিপারেশন, আমি কি করি জানেন, ইউজ অফ প্রেপোজিশনের উপরে একটা ক্লাস নেই ফাউন্ডেশন। ওই একটা ক্লাস করার পরে মানুষজন এরকম হয় যে প্রেপোজিশনে তাদের মিস্টেকের হার দেখা গেছে আর থাকি না। কেন? কারণ টেন্স, পার্টস অফ স্পিচ হতো একটা, আমার ক্লাসে 2-3টা ক্লাসে ঠিক হয় না মানুষের পুরোপুরি। বাট প্রেপোজিশনটা কয়েকটা রুলস জানলেই ক্লিয়ার হয়ে যায়। প্রেপোজিশন তো একটা থাকে, আমার মনে হয় পার্টস অফ স্পিচ, টেন্স, ইউজ অফ প্রেপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, রাইট? জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ এবং সেন্টেন্স, ডিফারেন্ট সেন্টেন্সেস, সেন্টেন্স টাইপস, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এই 5টা 6টা গ্রামারের টপিক যদি আপনি শিখে ফেলেন, ট্রাস্ট মি, আপনার হোল লাইফ টাইমের জন্য আপনার গ্রামার নিয়ে যে আপনার ভয় বা ইস্যুস, তার 50% 60% গন, উঠে যাবে। বিকজ ওই 50-60% কাভার করা পসিবল উইদিন ফিউ উইকস। বাট অনেকে যেটা করে চায় গ্রামারে কমপ্লিট কিং হইতে, মাস্টার হইতে, ওইটা কখনো 1 মাসে পসিবল না। ইউ নিড টাইম এন্ড প্র্যাকটিস। ওটা এখন আপনার, আমার মনে হয় আপনার আইএলটিএস এক্সামের জন্য আপনার যদি টাইম থাকে, আপনি যদি এক্সামটা জুলাইতে দেন, অগস্টে দেন, দেন আই ফিল ইউ ক্যান গিভ ইউরসেলফ দ্যাট টাইম। নিজে নিজে করেন বা কোথাও মেন্টরশিপ নিয়েও করেন, ইটস আপ টু ইউ। বাট আই বিলিভ you have to choose, do I need this 50-60% upgrade or do I need 100% upgrade, right? So that's your decision. ওটার উপরে বেস করে আপনার how accurate and flexible your grammar is, ওটার স্কোর আপনি পাবেন। How good your punctuation is, আপনার পাংচুয়েশনটা, কমা, সেমিকোলন, কোলন, ফুল স্টপ, স্ল্যাশ কোথায় ইউজ হবে, সেমিকোলন কোথায় ইউজ হবে, এখান থেকে কয়জন জানেন। আমি জানি না কমেন্ট সেকশনে কয়জন পার্টিসিপেট করবেন, বাট আপনি যদি এখানে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে হ্যাঁ আমি সেমিকোলন কোথায় বসবে জানি,
এটা অনেকে জানে না ভাই। আর সেমিকোলন না ইউজ করার কারণে আপনার কোনো আইডিয়াও নেই আপনার রাইটিং থেকে মার্কস কেটে ফেলতেছে। কেন? বিকজ এক্সামিনার এত এক্সপার্ট সে আপনার রাইটিং পড়েই বুঝতেছে এখানে একটা সেমিকোলন বসা উচিত ছিল। আপনি বসান না, আপনি কমা ইউজ করছেন। সো কমেন্ট সেকশন জানাতে পারেন যে কারা কারা জানেন যে সেমিকোলন কোথায় বসে। বিকজ জানা বা না জানা দুইটাই ইজ ওকে, না জানতেই পারে, আমি অনেক কিছু পারি না, রাইট? একদিন কোয়েশ্চেন করছেন স্যার ক্লাস ফাইল গুলো কিভাবে পাবো। আচ্ছা, সো ক্লাস ফাইলস গুলো যদি আপনি মিন করেন যে আইএলটিএস ফাউন্ডেশন মানে যেটাকে আমরা ইংলিশ ইন্টেন্সিভ কেয়ার বলি, সেটা ক্লাস ফাইল হয়, তাহলে কাইন্ডলি এই গ্রুপে পোস্ট করতে পারেন আপনি। ইউ ক্যান মেক আ পোস্ট অন দ্য গ্রুপ। ইনশাআল্লাহ আমাদের মডারেটর আপনাকে রিচ আউট করবে এন্ড ভায়া হোয়াটসঅ্যাপ অর জিমেইল বা গুগল ড্রাইভ আপনাদের সাথে ফাউন্ডেশন কোর্সের ক্লাস ফাইলটা শেয়ার করবে। দ্যাটস দ্য বেস্ট আই ক্যান ডু, রাইট? আমি আপনাদেরকে বলতেছি না যে ফাউন্ডেশন কোর্সে এনরোল করেন, দ্যাটস ইয়োর ডিসিশন। আই এম নট ডুইং ইট, I'm not going to market my content over here, market my course over here. But আপনার ক্লাস ফাইল গুলো ইটস ফ্রি, ইউ ক্যান টেক ইট, জাস্ট পোস্ট অন দ্য গ্রুপ। এই গ্রুপে পোস্ট করেন, আমাদের মডারেটর আছে গ্রুপে, দে উইল কমিউনিকেট ইন দ্য কমেন্ট সেকশন এন্ড ইউ ক্যান টেক ইট ফ্রম দ্যাম। সো হাউ গুড ইউর স্পেলিং ইজ, হ্যাঁ অনেকের স্পেলিং মিস্টেক থাকে, এটা কিন্তু খুবই খারাপ। স্পেলিং মিস্টেকটা করা যাবে না। স্পেলিং মিস্টেক করলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। এখানে দেখেন, এবার আমি টাস্ক 2 থেকে টাস্ক 1টা একটু ফাস্ট রান থ্রু দিব। কেন? বিকজ টাস্ক 2টা আমার একটা জিনিস আপনাদেরকে দেখাইতে হবে, এসের প্ল্যানিংটা, স্ট্রাকচারটা একটু জাস্ট দেখাইতে হবে। যে টপিকটা স্টার্টে দিছিলাম, কারণ একটা ক্লাসে আসলে তো আইএলটিএস এর রাইটিং ট্রেনিং দেওয়া পসিবল না, বাট আমি যতটুকু পারতেছি, রাইট? সো রাইটিং টাস্ক 1টা যদি আমরা টাস্ক 2 থেকে একটু ফেজ আউট করি, তার আগে আমি আপনাদেরকে আবারও একটা 2 to 3 মিনিটস একটা ব্রেক দিব। এই ব্রেকের টাইমটাতে আমি আপনাদেরকে স্ক্রিনে ইউজফুল একটা জিনিস দিয়ে রাখবো। অলরাইট, আপনারা চাইলে ইন দ্য মিন টাইম you can read this if you want. So I'll give you a break of 2 to 3 minutes. Therefore, I'll come back and do the last 20-minute parts of our today's workshop, যেখানে আমি টাস্ক 2 এর এই যে এসআর প্ল্যানিংটা যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা আপনাদেরকে ভিজুয়ালাইজ করে দেখাবো কিভাবে ইন্ট্রো, কনক্লুশন আর কিভাবে বডি প্যারাগ্রাফ গুলোতে আপনি আপনার মতো করে লিখবেন। এন্ড আপনাদের জন্য আরো একটা বোনাস থাকতেছে, আপনারা চাইলে এই যে এসেটা এবং এই যে প্ল্যানিংটা, এই প্ল্যান বেস করে বা আপনার নিজের মতো করে এই টপিকটার উপর একটা এসে লিখতে পারেন এবং ওই এসেটা সাবমিট করতে পারেন। হ্যাঁ, সবাইকে দেখাইতে যদি আপনার মনে হয় শাই ফিল করতেছেন, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান সেন্ড আস ইউর ফাইল অন হোয়াটসঅ্যাপ। আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন যে আপনি ফিডব্যাকটা চাচ্ছেন। সো ডেফিনেটলি আপনি গ্রুপে পোস্ট করতে পারেন যে আমি লিখছি, তো আমি ফিডব্যাক চাচ্ছি, অথবা আমাদের মডারেটরকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। দে উইল গিভ ইউ আ হোয়াটসঅ্যাপ, যেখানে আপনি যদি ফিল সাবমিট করেন, ইনশাআল্লাহ আই উইল প্রোভাইড ইউ আ ফিডব্যাক ইন সাম উইদিন আ ফিউ ডেজ। এমার্জেন্সি হলে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো। আই এম ট্রাইং টু প্রোভাইড ইউ গাইজ as free support as much as I can. ঠিক আছে? সো I'll give you guys a 3 minute break. এই 3 minutes আপনারা স্ক্রিনে যা দেখতে পারতেছেন, জাস্ট গিভ ইট আ ওয়াচ। দেখেন যে ইজ দেয়ার এনিথিং দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি ব্যানারটাকে হাইড করে দিই, তাহলে আপনারা ফুল স্ক্রিনটা দেখতে পারবেন আই বিলিভ। ইয়েস, আমি, হ্যাঁ, আই গেস আপনারা দেখতে পারতেছেন। সো ইয়া, আইল গিভ ইউ আ 3 minutes ব্রেক। ডোন্ট গো অ্যাওয়ে বিকজ লাস্ট 20 minutes ইজ দ্য ক্রিমি পার্ট। এন্ড একটা ভাইয়ার স্পিকিং এক্সাম আছে কালকে, ভাইয়া বাপু যে কমেন্ট করছে আমি দেখি নাই। আমি স্পিকিং নিয়েও লাস্ট 5 minutes এর কিছু টিপস দিয়ে দিব। কালকে আমাদের স্পিকিং নিয়ে তো আসেই। সো ইয়া, আই গিভ ইউ গাইজ আ 3 minute ব্রেক। জাস্ট ফোকাস অন দ্য স্ক্রিন এন্ড we will work on this in the last 20 minutes part.